নমস্কার। আজকে দ্য হিন্দু অ্যানালিসিস নিয়ে চলে এসেছি। 5th মে 2020 ইস্যু পুরোটাই বাংলায় এক্সপ্লেন করার চেষ্টা করব এবং প্রত্যেকটা ইউপিএসসি, ডব্লিউবিসিএস এবং অন্যান্য পরীক্ষার জন্য যে রেলিভেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো নিয়ে এপিসোডটা করার চেষ্টা করছি। রেগুলার করব যদি আপনারা এই চ্যানেলটাকে সাপোর্ট করেন। আচ্ছা, প্রথমেই যে নিউজটা নিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে এইটা, স্টেটস উইথ হাই সোয়াইন ফ্লু রেট রেকর্ড মোস্ট কোভিড-19 কেসেস। আচ্ছা, এটা একটা স্টাডি হয়েছে। এবার এই স্টাডিটা কি দেখেছে, 5 স্টেট অ্যাকাউন্ট ফর মেজরিটি অফ H1N1 ইনফেকশন। H1N1 ইনফেকশন মানেটা কি? H1N1 ইনফেকশন মানে আপনারা জানেন সোয়াইন ফ্লু। এবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি সোয়াইন ফ্লু নিয়ে কিছু স্ট্যাটিক ডিটেলস যেগুলো আপনার কাজে লাগতে পারে। এই স্ট্যাটিক যে ইনফরমেশনগুলো আছে আমি এগুলো সবকটা দৃষ্টি আইএএস এর পেজ থেকে পড়াশোনার বা অ্যানালিসিসের চেষ্টা করছি। এই স্ট্যাটিক আর ডাইনামিক মিলিয়েই কিন্তু সব রকম কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সে আসে। আচ্ছা, এখানে কি বলছে, সোয়াইন ফ্লু ইজ কজড বাই দ্য সোয়াইন ফ্লু ভাইরাস H1N1। H1N1 ভাইরাসটার নাম আপনারা জানেন, H1N1, H1N2 এরকম ভাইরাসের নাম দেওয়া হয়। এইগুলো রিলেটেড টু ফ্লু, সোয়াইন ফ্লু কেন, এগুলো পিগসদের থেকে বা শুয়োরদের থেকে মানুষের শরীরে আসে, ওই জন্য বলে সোয়াইন ফ্লু ভাইরাস। এবার এটা হচ্ছে ইনফেকশন অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট, মানে করোনা ভাইরাসের মতোই ইনফেকশন অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট ক্যারেক্টারাইজড বাই দ্য ইউজুয়াল সিমটমস অফ ফ্লু, কাফ, ন্যাসাল সিক্রিশনস, ফিভার, লস অফ অ্যাপেটাইট। মানে কাশি হয়, নাক দিয়ে জল পড়ে, জ্বর, খিদে কমে যায়, টায়ার্ডনেস আর হেডেক, এইগুলো সব কিছু কিন্তু সিমটম। যেরকম আমাদের কোভিডেও এই সিমিলার সিমটম আছে, সোয়াইন ফ্লুতেও কিন্তু সিমিলার আছে। এটা সোয়াইন ফ্লু নামটা কেন দেওয়া আছে? কারণ এটা অকার করে পিপল হু হ্যাড বিন ইন দ্য ভিসিনিটি অফ পিগস, মানে শুয়োরদের কাছাকাছি বা প্রক্সিমিটিতে যেসব মানুষরা ঘোরাফেরা করেছেন তাদের এটা চান্স বেশি থাকে। দ্য ভাইরাস ইজ ট্রান্সমিটেড বাই শর্ট ডিস্টেন্স এয়ারবর্ন, মানে হাওয়ায় ট্রান্সমিশন হয়। মানে এই ধরুন এই সামনে আপনার ক্যারিয়ার আছে, মানে শুয়োরটা আছে যেটা ইনফেক্টেড, সেটা সামনে যে এর হাওয়াটা আছে, ওর যেটা নিঃশ্বাস প্রশ্বাসের হাওয়াটা, সেইটা যদি আপনি ইনহেল করেন বা আপনি যদি সেই হাওয়াটাই নিঃশ্বাস নেন, তাহলে কিন্তু একটা সংক্রমণ হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। হ্যান্ড কন্টামিনেশন অ্যান্ড ডিরেক্ট কন্ট্যাক্ট আর আদার পসিবল, মানে অবভিয়াসলি এখন যদি আপনি ইনফেক্টেড কোনো জন্তুর গায়ে হাত দেন তাহলে আপনার সোয়াইন ফ্লু হতে পারে, আর ডাইরেক্ট কন্ট্যাক্ট হলে তো আরোই হতে পারে। আচ্ছা, এগুলো হচ্ছে কি জুনোটিক ইনফ্লুয়েঞ্জা। জুনোটিক ইনফ্লুয়েঞ্জা মানে হচ্ছে যে অ্যানিমেল থেকে যেসব ইনফ্লুয়েঞ্জা ছড়াচ্ছে। হিউম্যান ক্যান বি ইনফেক্টেড উইথ এভিয়ান, সোয়াইন অ্যান্ড আদার জুনোট। এভিয়ান মানে তো আপনি জানেনই, যে বার্ডস থেকে যেগুলো হয়, বার্ডস থেকে কি হয়, বার্ড ফ্লু হয় আপনি জানেন। সোয়াইন অ্যান্ড আদার জুনোটিক ইনফ্লুয়েঞ্জা ভাইরাসেস, এগুলোর এক্সাম্পল কি কি? H9N2, H3N2, H7N9, H1N2, এইসব টাইপের নামগুলো হচ্ছে সব কিছু সোয়াইন ফ্লু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সাবটাইপ। মানে H1N1 এটাও কিন্তু একটা সাবটাইপ, এটা সবথেকে কমন সাবটাইপ, কিন্তু এই বাকি সব কটা কিন্তু বিভিন্ন রকমের সোয়াইন ফ্লু সাবটাইপ। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এক রকমের কিন্তু সাবটাইপ হয় না, ভাইরাসটা অনেক রকম হয়, অনেক রকম মিউটেশন করে এরকম বিভিন্ন সাবটাইপ তৈরি হয়। এইভাবে ভাইরাসগুলো কিন্তু ক্লাসিফাই হয়। সারফেস প্রোটিন হেমাগ্লুটিনিন এইচএ আর নিউরামিনিডেজ আর হেমাগ্লুটিনিন, এই দুটো ভাইরাস প্রোটিন আছে। আর 18টা ডিফারেন্ট ভাইরাস সাবটাইপ আছে, যেগুলো আমরা আগে দেখেছি। আচ্ছা, মোটামুটি এই গেল হচ্ছে সোয়াইন ফ্লুর ওপর একটা স্ট্যাটিক অ্যানালিসিস। এরপর আমরা ঢুকে যাচ্ছি নিউজটায় কি বলছি, নিউজটায় বলছি যে 5টা স্টেট যেগুলো সবথেকে কোভিডে বেশি আক্রান্ত হয়েছে, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, দিল্লি, তামিলনাড়ু, এরাই কিন্তু ইন্ডিয়ার মধ্যে সবথেকে বেশি সোয়াইন ফ্লুতেও এরা এফেক্টেড হয়েছে। তার মানে যেহেতু দুটোই ভাইরাস বোর্ন ডিজিজ আর দুটোই যেহেতু রেসপিরেটরি ট্র্যাক ডিজিজ, এই 5টা স্টেটই কিন্তু সবথেকে বেশি কাউন্ট দেখছে। তো এটা হচ্ছে এই নিউজটা। কোন কোন স্টেট একবার জাস্ট মাথায় রাখবেন, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, দিল্লি, তামিলনাড়ু। আচ্ছা, নেক্সট নিউজে আমরা চলে যাবো, সেন্সেক্স ফলস ওভার 2000 পয়েন্টস। এই নিউজটায় বুঝতেই পারছেন, সেন্সেক্স মানে আপনারা সবাই জানেন, হ্যাঁ,
সেন্সেক্স ফলস ওভার 2000 পয়েন্ট। সেন্সেক্স কি জানেন? সেন্সেক্স কোন সেন্সেক্স আর নিফটির মধ্যে যে ডিফারেন্সটা, সেন্সেক্স বম্বে স্টক এক্সচেঞ্জের ডেটা আর নিফটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ডেটা। সেন্সেক্স হচ্ছে টপ 20 কোম্পানি, যেটা আমরা পড়েছি, সেই 20 কোম্পানিজের ডেটা নিয়ে সেন্সেক্স তৈরি হয়। সেটা কিন্তু পয়েন্ট হিসেবে হয়, তার শেয়ার ভ্যালু রেসপেক্টে হয়। সেই সেন্সেক্সের ব্যাপারটা একটু দেখে নেবেন। এখানে বলেছে যে কোভিড আউটব্রেকের জন্য এটা কিন্তু অনেকটা পড়েছে। এইখানে আগের দিন যে ইউএস প্রেসিডেন্ট এইসব অ্যানাউন্সমেন্ট নিউজ নোটিসের জন্য কিন্তু সেন্সেক্স রেট খুব ভ্যারি করে। আগের দিন ইউএস প্রেসিডেন্ট বলেছিলেন যে কোভিড-19 কিন্তু একটা ল্যাবে অরিজিনেট হয়েছিল চায়না, সেই কারণে কিন্তু 2000 পয়েন্ট পড়ে যায়। তার সাথে কিন্তু ইন্ডিয়ান ভ্যালু রুপিরও দাম অনেকটা পড়ে যায়। আচ্ছা, এই টেরর অ্যাটাকটা পড়তে পারেন। এটা 3 সিআরপিএফ জওয়ান কিল্ড ইন মিলিট্যান্ট অ্যাটাক, কিন্তু এখানে স্ট্যাটিক কোয়েশ্চেন না, এগুলো ইন্টারনাল সিকিউরিটি মেন্সের কোয়েশ্চেন হিসেবে ইম্পর্টেন্ট। তো কোথায় হয়েছে সেটা একটু দেখে নেবেন। কাশ্মীরের কুপওয়ারা ডিস্ট্রিক্ট। এই যে কাশ্মীরের কুপওয়ারা ডিস্ট্রিক্ট মানে বুঝতেই পারছেন, মানে কাশ্মীরের যে পার্টটা এখন যেটা কাশ্মীর ইউটির মধ্যে হয়ে গেছে, জম্মু ইউটির মধ্যে নয়। তো সেখানে লেফটেন্যান্ট গভর্নর গিরিশ চন্দ্র মুর্মু, এটা এই ফ্যাক্টটাও আপনি জেনে রাখা দরকার। আচ্ছা, এখানে যে মাইগ্রেন্টদের মধ্যে ক্ল্যাশ হয়েছে পুলিশের সাথে, সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট ইউপিএসসি বা ডাব্লিউসিএস এর পার্সপেক্টিভে না। নেক্সট হচ্ছে নট ফর রিটার্ন অফ স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান্স। এরা কোত্থেকে আসবে? এরা গালফ কান্ট্রি থেকে আসবে। অবভিয়াসলি বুঝতে পারছেন, গালফ কান্ট্রি থেকে এদেরকে ফিরিয়ে আনা হবে, পেমেন্ট এরাই করবে নিজেদের। আর এরা কিন্তু নিজেদের হসপিটাল পেমেন্টটাও করবে, যেটা কোয়ারেন্টাইনে রাখবে যে হসপিটাল, ওদেরকে ফিরিয়ে আনার পর। তো এইটা গেল হচ্ছে এই যে বিভিন্ন যে দেশ থেকে ফিরিয়ে আনবে সেটা বলা হয়েছে। ইউএই, কাতার, সৌদি আরবিয়া। আমরা জানি যে এই দেশে আমাদের প্রচুর মাইগ্রেন্ট ওয়ার্কার আছে, যারা বিভিন্ন এমপ্লয়মেন্ট এবং ইকোনমিক অ্যাক্টিভিটিসে যুক্ত। তারা প্রচুর রেমিটেন্স পাঠায় ভারতবর্ষে, সেই জন্য ভারতবর্ষে কিন্তু রেমিটেন্সের দিক থেকে নাম্বার 1 র্যাঙ্কে আছে। আচ্ছা, ফার্স্ট পেজে মোটামুটি এই নিউজই ইম্পর্টেন্ট। নেক্সট আমরা অবভিয়াসলি চলে যাব যেটা আমাদের পেপারে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেইগুলো হচ্ছে এডিটোরিয়াল। এডিটোরিয়ালে প্রথমে এটা আরোগ্য সেতু অ্যাপ নিয়ে বলছে। তো আরোগ্য সেতু অ্যাপ নিয়ে আমার এই চ্যানেলে আগে একটা আমি আরোগ্য সেতু রিলেটেড নিউজ এর সময় আরোগ্য সেতু নিয়ে বলেছিলাম, ওটা কাইন্ডলি দেখে নেবেন। এই ইস্যুটা কি হয়েছে? ইস্যুটা হয়েছে বেসিক্যালি ডেটা সিকিউরিটি নিয়ে। ডেটা সিকিউরিটি, তো ডেটা সিকিউরিটি টপিকটার ওপরেও কিন্তু আমি বাংলায় আলাদা করে যদি বলেন আমি ভিডিও আলাদা করে বানাবো। ডেটা সিকিউরিটি কী, ডেটা সিকিউরিটি কেন প্রয়োজন, ডেটা নিয়ে লোকে কীভাবে মিসইউজ করে, সেগুলো সব কিছু একটা অ্যাসপেক্ট নিয়ে আমি কিন্তু ভিডিও বানাবো। আপনাদের যদি ভিডিওটা লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানান, আমি সেই মতো ভিডিওটা বানাবো। তো আরোগ্য সেতু স্পার্ক কনসার্নস ইট ক্যানট বি মেড ম্যান্ডেটারি উইদাউট লিগাল ব্যাকিং। মানে এখানে ওপিনিয়নটা কী দেওয়া হচ্ছে, এখানে বলা হচ্ছে যে আরোগ্য সেতুটা রিসেন্টলি কিন্তু ডিওপিটি মানে ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং, এটা একটু লিখে রাখুন, ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং। এরা হচ্ছে সব বিভিন্ন রিক্রুটমেন্ট, বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট এর যে চাকরি অফিসার, এদের মানে এদের কন্ট্রোলিং যে এজেন্সি, সেটার নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং। তো তারা কিন্তু ম্যান্ডেটারি করেছে প্রত্যেকটা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িকে আরোগ্য সেতু অ্যাপটা তাদেরকে ইউজ করতে হবে। তো এখানে সেটাই প্রথমে একটা ওপিনিয়ন এসে যে এটা লিগাল কোনো কিন্তু ব্যাকিং নেই এই অর্ডারটার, বা এই যে আরোগ্য সেতুতে ডেটা প্রাইভেসি যেটা প্রবলেম হচ্ছে, মানে গভর্নমেন্ট ট্র্যাক করতে পারছে বিভিন্ন পার্সোনাল লোকেদের মুভমেন্ট বা বিভিন্ন ডেটা, সেইগুলো নিয়ে কিন্তু একটা যথেষ্ট বড় কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। তো আরোগ্য সেতু কিন্তু প্রচুর ডাউনলোড করা হয়েছে, কিন্তু এই যে এত ডেটা, তো সেই গাইডলাইন্স সেগুলো ইউ বলুন, ইসরায়েলের সুপ্রিম কোর্ট, এরা বিভিন্ন ডেটা নিয়ে গাইডলাইন্স ছেড়েছে, কিন্তু সেগুলো মেনে করা হচ্ছে কিনা এটা নিয়ে কিন্তু ধোঁয়াশা থেকে যাচ্ছে আরোগ্য সেতুর ক্ষেত্রে। তো এই এডিটোরিয়ালটা তারপর আপনারা একটা জাস্ট রিডিং করলেই বুঝে যাবেন যে কী কী বলতে চেয়েছে। বিভিন্ন ক্রিটিসিজমও হয়েছে, তো আপনাকে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করে নিতে হবে। আচ্ছা, এটা কাবেরী ওয়াটার নিয়ে ডিসপিউট। সে কাবেরী ডিসপিউটটা কিন্তু খুব একটা বড় টপিক, ঠিক আছে? তো কাবেরী ওয়াটার ডিসপিউট যেটা, এটা একটা খুব বড় টপিক। তো এই টপিকটা আমি একটা আলাদা ভিডিও কভার করব, দিয়ে সেটার লিঙ্ক কিন্তু আর খুব তাড়াতাড়ি আপলোড করব। আর এই লিঙ্কটা আমি এই ভিডিওর তলায় শেয়ার করে দেবো। তো কাবেরী ওয়াটার ডিসপিউট
ইন্টার স্টেট কাউন্সিল, এগুলো কিন্তু খুব রিলেটেড টপিক। এগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতেই প্রচণ্ড রিলেটেড। ইন্টার স্টেট রিলেশন, সেন্টার স্টেট রিলেশন, ইন্টার স্টেট রিলেশনে কী হয়, কোন ওয়াটার ডিসপিউটে কে ফাইনাল সে দেয়, এইটা কিন্তু খুব একটা বড় টপিক। কাবেরি ওয়াটার নিয়ে কিন্তু অনেক দিন ধরেই ঝামেলা করছে, ঝামেলাটা হচ্ছে তামিলনাড়ু, কেরালা, এই সাউথের স্টেটগুলোর মধ্যে। তো এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো যেরকম বললাম। তো পরের এডিটোরিয়ালটায় চলে যাই, সেটা হচ্ছে এমপি ল্যাডস। এমপি ল্যাড স্কিমটার ব্যাপারে যদি আপনারা না জেনে থাকেন, এমপি ল্যাড স্কিমটা কিন্তু একটা নতুন, রিলেটিভলি নতুন স্কিম। এই স্কিমে কিন্তু 5 কোটি টাকা প্রত্যেকটা এমপিকে দেওয়া হয় তার কনস্টিটিউয়েন্সি ডেভেলপমেন্টের জন্য। এটা কাদের দেওয়া হয়? এমপিদের। অবভিয়াসলি নাম দেখেই বুঝতে পারছেন, এমপিদের দেওয়া হয় 5 কোটি টাকা ডেভেলপমেন্টের জন্য। তো এই স্কিমটা নিয়ে কিন্তু বিভিন্ন রকমের ক্রিটিসিজম, বিভিন্ন রকমের বক্তব্য বারবার উঠে এসছে, এবং রিসেন্ট যেটা সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এই বছর এমপি ল্যাডসের স্কিমের যে টাকাটা, সেটা কিন্তু এমপিরা শুধু ডেভেলপমেন্ট ছাড়া কোভিডের কেসে ইউজ করতে পারে। কি এক্স্যাক্টলি সেই ইস্যুটা, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আবার আপনার একটু ওয়েট করুন। হ্যাঁ, আমি কিন্তু এগুলো দৃষ্টি আইএস থেকে দেখি, বা বিভিন্ন সাইট আছে, ইনসাইটস আছে, দৃষ্টি আছে, ভিশন আছে, যেটা আপনার ল্যাঙ্গুয়েজটা ইজি মনে হবে, যেটা আপনি সহজে বইয়ে করতে পারবেন, ধরতে পারবেন, সেটাই আপনারা দেখবেন। আমি এরকম সাজেস্ট করবো মানে শুধু দৃষ্টি দেখুন, কারণ আমি নিজেও শুধু দৃষ্টি দেখি না, আমি অনেকগুলো ওয়েবসাইট ঘেটে ঘেটেই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কভার করার চেষ্টা করছি। আচ্ছা, দ্য গভর্নমেন্ট হ্যাজ প্রোভাইডেড ওয়ান টাইম এক্সেপশন ইন ফার্নিশিং অফ ইউটিলাইজেশন সার্টিফিকেট। তার মানে এটা কি, এই যে ফান্ড দেওয়া হয় 5 কোটি টাকার, সেটা এমপিরা কীভাবে ইউজ করলো সেটার জন্য কিন্তু একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হয় তাদের। মানে এটা বেসিক্যালি একটা অডিট সার্টিফিকেট, যে কেন তারা সেকেন্ড টাকাটা পাবে। এখানেই বলে রাখা ভালো যে সেকেন্ড টাকা বলতে প্রথমে 2.5 কোটি দেওয়া হয়, তারপর আবার 2.5 কোটি দেওয়া হয়। তো ফার্স্ট ইনস্টলমেন্টের পর সেকেন্ড ইনস্টলমেন্টে কিন্তু প্রথম অডিটটা দেখানোর পরই পাবে। তো এইটা এমপি ল্যাডের ফুল ফর্মটা দেখিয়ে নিন। মেম্বার অফ পার্লামেন্ট, এমপি মানে জানেন লোকাল এরিয়া ডেভেলপমেন্ট। আচ্ছা, এই যে কোর্ট যেটা জানালো যে এই বছরের জন্যই, মানে 2020-21 কোভিডের মারাত্মক এই এফেক্টটা ওভারকাম করার জন্যই এই অডিটের রিপোর্টটা এই বছর শুধু দিতে হবে না, নয়তো কিন্তু প্রত্যেক বছর এই 5 crore অ্যামাউন্টের অডিটটা 2.5 অডিট আলাদা করে দিতে হয়। কেন দিতে হবে না? এখন যদি প্রত্যেক মেম্বার অফ পার্লামেন্ট ডেভেলপমেন্ট না করে যদি কোনো একটা কোভিডের কেসের জন্য কোনো হেল্প আউট করেন, বা লোকাল যদি কোনো মাইগ্রেন্ট ওয়ার্কার্সের কমিউনিটি থাকে তাদের হেল্প করে, বা যদি উনি মনে করেন যে এখানে লোকাল এরিয়াটা স্যানিটাইজ করতে হয়, বা বিভিন্ন ছোটোখাটো স্টেপস নেয় ওনার অটোনমাস ডিসিশন অনুযায়ী, উনি যেটা ভালো মনে করছেন সেই অনুযায়ী যদি স্টেপস নেন উনি, তাহলে কিন্তু ওনার এই অডিট দেখাতে খুব প্রবলেম হয়ে যাবে। তাই জন্য কোভিডের ঠিক মোকাবিলা করা যাবে না বলে কোর্ট এরকম ডিসিশন দিয়েছে কিন্তু। সরি, এবার বক্তব্যটা হচ্ছে যে অন্য সময় ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসের জন্য কিন্তু আমাদেরকে এই ফান্ডের এমপিদের অডিট দেখাতে হয়। এটা এক্সামশনটা জাস্ট বিকজ কোভিড-19-এর জন্য। কারণ অনেকে আবার পিএম কেয়ার্স বা বিভিন্ন স্টেট ফান্ড বা বিভিন্ন ফান্ডে টাকা ডোনেট করেছেন ওই এমপি ল্যাডসের টাকা থেকেই। এই যে দেখুন, 5 crore in 2 installments of 2.5 crore each, মানে 2.5 কোটি টাকা 2.5 কোটি টাকা করে পায়। আর এটা নন ল্যাপসেবল। আচ্ছা, ল্যাপস মানে কি? ল্যাপস কথাটার মানে কি, মার্চেরাস কথাটার মানে কি, আমি বলে দিচ্ছি। প্রথমে আমি আসি ল্যাপস। এই ল্যাপস মানে হচ্ছে যে কিছু ফান্ড থাকে সেগুলোকে বলা হয় ল্যাপসেবল ফান্ড। ল্যাপসেবল ফান্ডগুলোর স্পেশালিটি কি, এরা প্রত্যেক বছরে এদের ফান্ড অ্যালোকেট হয়, এবং প্রত্যেক বছরের পর এই মার্চ মাসের 31 তারিখের পর নতুন ফাইন্যান্সিয়াল শুরু হওয়াতেই কিন্তু এদের এই ফান্ডটা এক্সপায়ার করে যায়। মানে হচ্ছে যদি কোনো একটা ডিপার্টমেন্টকে 1 কোটি টাকা কোনো একটা ফান্ডের আন্ডারে দেওয়া হয় সরকার থেকে, আর সেটা যদি ল্যাপসেবল ফান্ড হয়, সেই ল্যাপসেবল ফান্ড হলে এপ্রিল 1 তারিখে যদি নতুন বাজেটের রেসপেক্টে দেওয়া হয়, তাহলে পরের বছর 31শে মার্চ কিন্তু সেই ফান্ডটা ল্যাপস করবে, মানে ওই টাকাটা কিন্তু ফেরত চলে যাবে গভর্নমেন্টের কাছে। ওই ডিপার্টমেন্ট ওইটা ইউজ করতে পারবে না। এমন নয় যে 1 কোটি টাকার মধ্যে যদি 70 লাখ কেউ ইউজ করে, 30 লাখ করে থাকে, পরের বছর আবার 1 কোটি ডিপোজিট হলে 1 কোটি 30 লাখ হবে, 30 লাখ কিন্তু ফেরত সরকারের ঘরে আবার চলে যাবে, আবার রিডিস্ট্রিবিউশন হবে। এগুলো হচ্ছে ল্যাপসেবল ফান্ড। এছাড়াও হয় নন ল্যাপসেবল ফান্ড। নন ল্যাপসেবল ফান্ড
নন ল্যাপসেবল ফান্ড মানে হচ্ছে কিন্তু টাকাটা কন্টিনিউয়াসলি ভরতে থাকবে, কোনো রকমের কন্টিনিউ হতে থাকবে, কোনো রকম টাকাটা ফেরত যাওয়ার কোনো সিন নেই। এটার সব থেকে বড় এক্সাম্পল যেটা নিয়ে খুব আজকাল ডিসকাশন হচ্ছে সেটা হচ্ছে নির্ভয়া ফান্ড। এই নির্ভয়া ফান্ড কিন্তু একটা নন ল্যাপসেবল ফান্ড। নন ল্যাপসেবল ফান্ড বলতে এটা ল্যাপস করবে না, আর এইটার যে টাকাটা প্রত্যেক বছর কিন্তু অ্যাডিশন হতে থাকবে, কিউমুলেট করতে থাকবে। কিন্তু এটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, নির্ভয়া ফান্ডে এত টাকা ঢোকার পরও গভর্নমেন্ট কিন্তু তার 50% ইউটিলাইজেশন এখনো পর্যন্ত করতে পারেনি ওমেন সেফটির জন্য। আচ্ছা, তো এটা মোটামুটি এমপি ল্যাড স্কিম হলো। এটা অনেক দিন ধরেই আছে, ডিসেম্বর 93, কিন্তু এটা রিসেন্টলি খুব রিভ্যাম্প করা হয়েছে আর নতুন করে জিনিসটাকে ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে, কিন্তু জিনিসটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি রিসেন্ট দিনে উঠে এসছে। তো এইগুলো হচ্ছে অবজেক্টিভ, এগুলো জাস্ট আপনারা স্ক্রিনশট করে দেখে নিন, পয়েন্ট ওয়াইজ লিখেও নিতে পারেন। নমিনেটেড মেম্বার্স অফ বোথ রাজ্যসভা অ্যান্ড লোকসভা, এমন নয় যে এমপি মানে শুধু লোকসভার এমপি, রাজ্যসভার এমপিরাও কিন্তু এই টাকাটা পাবে। তাহলে বুঝতেই পারছেন, আমরা যদি এখানে যদি একটা রাফ এস্টিমেটও ভাবি, তাহলে যদি আমাদের এখানে 545 এলএস মেম্বার্স আর 245 আরএস মেম্বার্স যদি এখানে যোগ করি, তাহলে আমরা এখানেই পাচ্ছি 890 মেম্বার। তো 890 মেম্বার্স কিন্তু যদি 5 কোটি টাকা দেওয়া হয়, তাহলে আপনি বুঝতেই পারছেন প্রচুর, 4,500 কোটি টাকার কাছাকাছি হচ্ছে, মানে প্রায় 5,000 কোটি টাকা হচ্ছে। এই 5,000 কোটি টাকার যদি একটা কন্ট্রিবিউশন কোভিডে দেওয়া যায়, তাহলে আপনি বুঝতেই পারছেন যে এখানে প্রচুর হেল্প হবে। তাই এবছর কিন্তু অডিটের এক্সেমশন দেওয়া হয়েছে। আচ্ছা, এটা ইয়ে করলাম, নেক্সট নিউজে চলে যাব আমরা। এটা বেসিক্যালি এমপি ল্যাডসের স্কিমটাকেই কিন্তু বিভিন্নভাবে অ্যানালাইজ করেছে, যে এমপি ল্যাড স্কিমটা কেমন, এমপি ল্যাড যে ঠিকঠাক ইউটিলাইজেশন হয়, এটা সাসপেনশনটা কি, হোয়াইট মাস্ট গো, মানে এটাকে রিসেন্টলি সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আপনাদের বললাম যেটা, এই যে ক্যাগ কী কী অবজারভেশন দিয়েছে, গ্যাপস ইন ইউটিলাইজেশন, এই যে এখানে বলা হচ্ছে যে প্রথমেই ইনি হচ্ছেন, প্রথমত বলে দিই, জগদীপ এস সরকার। যদি আপনি আনসার রাইটিংয়ের সময় বা কোথাও এসের সময় এটা লেখেন, তাই মনে করে লিখবেন এনার নামটা। ইনি হচ্ছে ফর্মার প্রফেসর অ্যাট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, আইআইএম আহমেদাবাদ, আইআইএমএতে ইনি কিন্তু একটা প্রফেসর। তাই এনার অবজারভেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে বলছে, অপোজিশন পার্টিজ হ্যাভ বিন ইউনানিমাস ইন দ্য ক্রিটিসিজম অফ দ্য গভর্নমেন্ট রিসেন্ট মুভ টু সাসপেন্ড এমপি ল্যাড স্কিম ফর 2 ইয়ার্স। এমপি ল্যাড 2 বছরের জন্য টাকা অ্যালোকেশন বন্ধ হলো, কেন না, কোভিডের জন্য। তো অপোজিশন পার্টিরা কি বলছে, অপোজিশন পার্টিরা বলছে এটা যে এমপি ল্যাড যদি এমপি ল্যাড সাসপেন্ড হয়, তাহলে কি হবে, এমপি ল্যাড সাসপেন্ড হলে ডেভেলপমেন্ট হবে না, ডেভেলপমেন্ট না হলে কি হবে, তাহলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বাড়বে না, ইনফ্রাস্ট্রাকচার যদি না বাড়ে, তাহলে ইকোনমি কিন্তু আলটিমেটলি ক্ষতিই সেই হবে। এটা বলছে অপোজিশন পার্টির লোকেরা। আচ্ছা, এখানে আবার বলি যে এখানে সিএজির কি অবজারভেশন ছিল এই স্কিমটা নিয়ে। ইমপ্লিমেন্টেশন অফ দ্য স্কিম হ্যাজ অলওয়েজ লেফট মাচ টু বি ডিজায়ার্ড, দ্য ডিটেলস বিলো উইচ রিপোর্ট make it clear that expenditure incurred by the executing agencies being less than the amount booked. Utilization of the funds between 49 to 90% of the booked amount. মানে এইগুলো বিভিন্ন প্রবলেম, পুরো টাকা ইউটিলাইজ হচ্ছে না, ঠিকভাবে টাকা ইউটিলাইজ হচ্ছে না, ঠিকভাবে চেকিং করা হচ্ছে না ইউটিলাইজেশন, ভেরিয়েশনটা কিন্তু প্রচুর, মানে এখানে দেখুন ভেরিয়েশন বলা হয়েছে 2312%, মানে 2312%-এর ভেরিয়েশন আছে ফান্ড ইউটিলাইজেশনের মধ্যে। বিলস অফ কোয়ান্টিটি 137 হলে 707 ওয়ার্ক টেস্ট চেক হচ্ছে, এরকম মানে অনেক বিভিন্ন কন্ট্রোভার্সির মধ্যে কিন্তু এই ফান্ডটা থেকেছে চিরকালই। আর এই ফান্ডটা নিয়ে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন উঠেছে। গ্যাপস ইন ইউটিলাইজেশন, মানে ঠিকঠাকভাবে টাকা ইউটিলাইজ হচ্ছে না। কজ অফ মিসইউজ, আচ্ছা কজ অফ মিসইউজে কিন্তু একটা গভর্নেন্স পলিটিরও অ্যাঙ্গেল আছে এখানে। সেটা হচ্ছে, রিপোর্টস অফ আন্ডার ইউটিলাইজেশন ফান্ডস কন্টিনিউ টু সার্ফেস অ্যাট রেগুলার ইন্টারভেলস, বাট দেয়ার সিমস টু হ্যাভ নো সিরিয়াস অ্যাটেম্প্ট টু ডু এনিথিং। মানে এতদিন ধরে এটা কন্ট্রোভার্সি চলছে, কিছু হয় না কেন? কারণটা হচ্ছে যে কনস্ট্রাকশন যদি কোথাও হয়, তো সেটার রেসপেক্টে যে তার আউটকামটা, সেই আউটকামটা কিন্তু ভালোভাবে ট্যাঞ্জিবলভাবে মেজার করা যাচ্ছে না। মানে এখানে যেমন বলছে
যে এখানে কনস্ট্রাকশন অফ আ ফাউন্টেন ইন এ ওপেন স্পেস অফ অ্যান আনঅথরাইজড সেটেলমেন্ট or a ঝুগ্গি ঝোপড়ি কলোনি which did not have provision of drinking water। তার মানে এখানেও বলছে যে যে কন্ট্রাক্টরটা এরকম আনঅথরাইজড একটা কলোনি বানাচ্ছে তার মাঝখানে যদি একটা ফাউন্টেন বানিয়ে দেওয়া হয়, তার ফাউন্টেনটা কিন্তু সে এমপিকে ধরে বলে কয়ে বানিয়ে দিচ্ছে, সেটা কিন্তু আন আনএথিক্যাল এবং খানিকটা অ্যাসপেক্টে ইললিগালও, কারণ সে এমপির অ্যাকচুয়াল ডেভেলপমেন্টের জায়গাগুলো কিন্তু টাকাটা ঠিকভাবে পৌঁছচ্ছে না। তো এই জিনিসটাকে এখন কিন্তু আমাদের চেক করতে হবে। এবার গ্রিন স্টকিস্ট উইথ রোল স্টিল রেলিভেন্ট, এখানে কিন্তু এফসিআই এর কথা বলা আছে এই এডিটোরিয়ালটা, নেক্সট এডিটোরিয়ালটা। এফসিআই বলতে আপনারা সবাই জানেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার রোলটা কিন্তু রিসেন্টলি কিন্তু খুব বড় হয়ে গেছে, তাই এফসিআই এর ব্যাপারে আমরা একটু জেনে নিই। আচ্ছা, প্রত্যেকটা কেসে কিন্তু আমি বলবো যে আপনারা নিজেরা কিন্তু এডিটোরিয়াল বা নিউজগুলো একবার দেখে নিন, এক্সপ্লেনেশনটা পরে এক্সপ্লেনেশন থেকে নোটসও কিছু বানিয়ে নিতে পারেন। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ইজ আ পাবলিক সেক্টর আন্ডারটেকিং, মানে এটা পিএসইউ যেটাকে আমরা বলি সহজ ভাষায় পিএসইউ। এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের বেশিরভাগ শেয়ার আছে। তো কার আন্ডারে কাজ করে? ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড ডিস্ট্রিবিউশন, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোন ডিপার্টমেন্ট কোন মিনিস্ট্রি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু স্ট্যাটিউটারি মানে আপনি জানেন অ্যাক্ট অফ পার্লামেন্ট দিয়ে এস্টাবলিশমেন্ট হয়েছে। কি অ্যাক্ট? ফুড কর্পোরেশন অ্যাক্ট 1964। ইট ওয়াজ এগেনস্ট দ্য ব্যাকড্রপ অফ মেজর শর্টেজ অফ গ্রেনস। এই সময়টা খুব টার্মোয়েল সময় চলছিল, ইন্ডিয়ার এনা ফুড গ্রেন ছিল না, মানুষ খেতে পেত না, দুর্ভিক্ষের কারণে অনেক মারা যেত, তো সেই জন্য এফসিআই কিন্তু সেট আপ হয়। আচ্ছা, এই যে বিভিন্ন অর্গানাইজেশনটার ফাংশনস, সেটা কীভাবে ফার্মার তারা এফসিআই তাদের থেকে কিন্তু প্রকিওর করে। প্রকিওরমেন্টের জিনিসপত্র আপনারা জানেন, যদি না জেনে থাকেন, প্রকিওরমেন্ট মানে পাবলিক ডিস্ট্রিবিউশন সার্ভিসের ব্যাপারে পড়ে নিন, এমএসপির ব্যাপারে পড়ে নিন, মিনিমাম সাপোর্ট প্রাইস, এগুলোর ব্যাপারে পড়ে নিন, সেই ফুড। তারপর কিন্তু স্টেট গভর্নমেন্টের কাছে চলে আসে, তারপর রেশন দোকানি, ফেয়ার প্রাইস মানে হচ্ছে কিন্তু আমরা যেটাকে রেশনের দোকান বলি, সেখান থেকে বেনিফিশিয়ারি মানে এই যে 2 টাকার চাল শুনি আমরা, 1 টাকার চাল নিয়ে বিভিন্ন সরকার বিভিন্ন প্রচার চালায়, সেইগুলো হচ্ছে বেনিফিশিয়ারি, মানে গরিব 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 লোকেদের জন্য সেই স্কিমগুলো চালায়। এইখানে কিন্তু সরকার কিন্তু সেই ভর্তুকির টাকাটা, ভর্তুকিকে ইংলিশে আমরা জানি, সবাই জানি সাবসিডি বলে, সেই সাবসিডির টাকাটা কিন্তু দেয়। মানে ফার্মারকে কিন্তু যদি 30 টাকার চাল হয় 30 টাকাই দেওয়া হয়, কিন্তু সেটা লাস্ট অবধি গিয়ে আমরা 1 টাকায় যারা গরিবরা কেনে তার মধ্যে কিন্তু 29 টাকাটাকে সাবসিডি অ্যাকাউন্টে চলে যায় গভর্নমেন্টে, মানে সাবসিডি হিসেবে গভর্নমেন্ট ব্যয় করে। এই যে দেখুন এমএসপি বলেছে সেন্ট্রাল ইস্যু প্রাইস, মানে সেন্ট্রাল যে দামে স্টেটকে কেনে, তো এইখানে সেন্টারের সাবসিডি থাকে এমএসপি থেকে সিআইপি অবধি, এরপরে কিন্তু স্টেটের সাবসিডি থাকে। মানে অনেক সময় আমরা দেখি যে একটা গভর্নমেন্ট বললো, সেন্ট্রাল গভর্নমেন্ট 3 টাকায় চাল দিচ্ছে, তারপর স্টেট গভর্নমেন্ট আরও 2 টাকা সাবসিডি দিয়ে বললো যে আমি 1 টাকায় চাল দিচ্ছি। তো এরকমভাবে বিভিন্ন কিন্তু কেস হয়। অবজেক্টিভগুলো কিন্তু আমাদের জেনে নিতে হবে। রিমুনারেটিভ প্রাইসেস টু ফার্মার্স, ট্রান্সফর্মিং দ্য ক্রাইসিস ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড ফুড সিকিউরিটি ইন্টু স্টেবল সিকিউরিটি সিস্টেম টু এনশিওর অ্যাভেলেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটি অফ ফুড গ্রেইনস। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, এটা নিয়ে যদি আপনারা বলেন আমি একটা আলাদা ভিডিও বানাবো, এটা কিন্তু বেশ বড় একটা টপিক। আর এটা ইন্ডিয়াতে কিন্তু হচ্ছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, এইগুলো কিন্তু খুব বড় একটা টপিক, যেগুলো আপনার প্রচুর ইকোনমিক্সের অবজেক্টিভেও কাজে লাগবে বা আনসার রাইটিংও প্রচণ্ড হেল্প করবে। তো এটা নিয়ে যদি বলেন তাহলে কমেন্টে জানান, আমি এটা নিয়ে বড় করে একটা ভিডিও বানাবো। আচ্ছা, এখন আমরা এডিটোরিয়ালটা ফিরে যাই। এডিটোরিয়ালটা বলছে যে এখানে দেখা যাচ্ছে কোভিড-19 যেহেতু গরিব লোকেদের সরকার থেকে ত্রাণ দেওয়া হচ্ছে রেশন শপের মাধ্যমে, তাহলে এখনও দেখা যাচ্ছে যে এফসিআই এর রোলটা কিন্তু এখনও রিলিভেন্ট, কারণ মাঝখানে কথা হচ্ছিল যে বেনিফিশিয়ারির ডাইরেক্ট টাকা দিয়ে দেওয়া উচিত, বেনিফিশিয়ারিদের ডাইরেক্ট টাকা ব্যাংকে ট্রান্সফার করা উচিত, সেই টাকা দিয়ে ওরা নর্মাল মার্কেট প্রাইসেই চাল ডাল কিনুক। মানে বলা হচ্ছে যদি এখন সরকার যেটা করছে গরিবদের রেশন কার্ডের ইয়েতে তারা যদি বিলো পভার্টি লাইন হয়, কিছু একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ চাল ডাল এইসবগুলো খুব কম দামে দিচ্ছে।
মানে ধরুন 30 টাকা চাল 1 টাকায় বা 2 টাকায় দেওয়া হচ্ছে, তার মানে 28 টাকা সরকার দিয়ে দিচ্ছে। কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে এই করে কিন্তু প্রচুর দুর্নীতি, প্রচুর করাপশন, প্রচুর চুরি হচ্ছে, সেটা কমানোর জন্য কি করা যেতে পারে, যে বিভিন্ন লোকের যে ব্যাংক অ্যাকাউন্ট সেখানে ডাইরেক্ট 30 টাকাই দিয়ে দেওয়া হলো বা 28 টাকা দিয়ে দেওয়া হলো, তারপর বাকি 2 টাকা দিয়ে আর ওই 28 টাকা ব্যাংকের টাকা দিয়ে যেন ওই 30 টাকা দামেই রেশন শপ থেকে চালগুলো গরিবরা কিনতে পারে। কিন্তু এই কোভিডে দেখা যাচ্ছে যে এই প্রকিউরমেন্ট, চাষিদের থেকে শস্য কিনে সেটাকে স্টোর করে রাখা দিয়ে সেগুলোকে ডিস্ট্রিবিউশনের যে পুরো এফসিআই এর কাজটা, সেইটা কিন্তু যথেষ্ট রেলিভেন্ট আছে। তো আপনারা এইটাতে একবার রিডিং করবে। আর যদি বলেন তাহলে পিডিএস আর এফসিআই বা ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আমি কিন্তু ভিডিও বানাবো। আচ্ছা, কোভিড-19 ফিসকাল করান্ডাম, এটায় ঢুকছি না। ইকোনমিক এসপেক্ট অফ কোভিড-19, এটা নিয়ে ভিডিও বানানোর প্ল্যান আছে আমার। কোভিড-19 সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, ইন্টারন্যাশনাল যে সবকটা অ্যাসপেক্ট এক একটা ভিডিও থাকবে, এটা একটা আলাদা প্লেলিস্ট হবে এই চ্যানেলে। তো এটা একটু মার্ক করে রাখুন, এটা একবার নিজেরা করুন। আপনারা না বুঝতে পারলে সেই পরে যে ভিডিওগুলো আপলোড হবে সেগুলো দেখে নেবেন, বা বিভিন্ন ইন্টারনেটে সাইট আছে সেগুলো আপনারা একবার গ্লান্স থ্রু করে নিন, বুঝে যাবেন। আচ্ছা, নেক্সট ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু আসলে হিন্দু পেপারটা এতটাই এক্সটেন্সিভ যে কম কিছু ছাড়ার মতো বেশি থাকে না। প্রত্যেকটা নিউজ ইম্পর্টেন্ট, আর নিউজের ব্যাকগ্রাউন্ডটাও খুব ইম্পর্টেন্ট, মানে ডাইনামিকের যে স্ট্যাটিক পোর্শনটা সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এইখানে দেখুন, এইখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট নিউজ আছে, সেটা হচ্ছে ইন্ডিয়া ফ্লেজ নড ফর গিলগিট বালতিস্তান পোলস। এই গিলগিট বালতিস্তানটা আপনারা যদি আগে নিউজ ফলো করে থাকেন তাহলে কিন্তু জানবে এটা কিন্তু পিওকের পার্ট। পিওকে মানে হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর। পাকিস্তান অকুপাইড কাশ্মীর হচ্ছে কাশ্মীর স্টেট বা ইউটির একটা এখন পার্ট, যেটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের ডাইরেক্ট অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে এখন নেই। অ্যাডমিনিস্ট্রেশন আন্ডারে থাকলেও সেটা কিন্তু যে অ্যাকচুয়াল অ্যাডমিনিস্ট্রেশনটা সেটা কিন্তু হয় পাকিস্তান থেকেই, এবং সেইটা নিয়ে কিন্তু এত 370 ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট, বিভিন্ন যেসবই, সেসব এই গিলগিট বালতিস্তান এইসব এরিয়াজ নিয়ে। আচ্ছা, এখানে কি বলা আছে, পাকিস্তানের সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়েছে, পাকিস্তানের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কোভিডের মধ্যেই কিন্তু ওখানে পোলস করা হবে। মানে পোলস মানে হচ্ছে ভোট, ওই গিলগিট বালতিস্তানে কিন্তু ভোট হবে। আর সেটা কিন্তু পাকিস্তানের কোনো একটা গভর্নমেন্ট এস্টাবলিশ করার জন্য ভোট হবে। তো সেটাই কিন্তু ইন্ডিয়া প্রচণ্ডভাবে রিজেন্টমেন্ট দেখিয়েছে, স্বাভাবিকভাবেই ইন্ডিয়া স্ট্রং প্রোটেস্ট নোটিশ ইস্যু করেছে কিন্তু একটা এই পোলসের এগেনস্টে। আর পাকিস্তানের রেসপন্স কী ছিল, পাকিস্তানের রেসপন্স ছিল হচ্ছে অ্যামেন্ডমেন্ট অফ 370, যে 370-35 নিয়ে অ্যামেন্ডমেন্ট আর কনস্টিটিউশনাল চেঞ্জগুলো হয় সেগুলো কিন্তু ইললিগাল ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের রেজলিউশন অনুযায়ী। তো এইরকম একটা ঝামেলা কিন্তু এখানে আছে। কনসিকুয়েন্ট দিনে এগুলোর ব্যাপারে আরও নিউজ আমরা পাবো। আচ্ছা, এটা কিন্তু ওই আগের নিউজটা, ফার্স্ট পেজের সোয়াইন ফ্লু রিলেটেড নিউজটা। এখানে ওয়েস্ট বেঙ্গল নিয়ে আমাদের নিউজ আছে। তো এটা একটু দেখে রাখবেন, মাঝে মাঝে বিভিন্ন ইন্টারভিউ বা বিভিন্ন কোয়েশ্চেন লিখতে দিতে পারে স্টেট লেভেলের এক্সামগুলো। এগুলো কন্ট্রোভার্সিয়াল ইউজ, খুব একটা ইম্পর্টেন্ট নয়। ইন্ডিয়ান হেলথ ওয়ার্কার্স অন এইজ ইন ওমান, মানে ওবানে ট্র্যাপড হয়ে আছেন অনেকে। ভেঙ্কাইয়া ডিফার্স মিটিং অন এমপি প্যানেল, এইটা হচ্ছে আমার ভেঙ্কাইয়া নাইডু, আমাদের উপরাষ্ট্রপতি, জানেনই, ভাইস প্রেসিডেন্ট। তো উনি কিন্তু এমপিদের মিটিং, এমপিরা বারবার রিকোয়েস্ট করেছিল কোভিড নিয়ে স্পেশাল মিটিং করা হোক পার্লামেন্টারি প্যানেলগুলোর মধ্যে। তো ভেঙ্কাইয়া নাইডু কিন্তু বলেছেন যে এগুলো পার্লামেন্টারি প্রসিডিওরের এখনও পার্ট না। পার্লামেন্টারি প্রসিডিওর, এটা লক্ষ্মীকান্তের পার্লামেন্ট চ্যাপ্টারটা একবার আপনারা রিভাইজ করলেই বুঝতে পারবে, পার্লামেন্টারি প্রসিডিওরের পার্ট নয় এখনও ভিডিও কনফারেন্সিং বা টেলিকনফারেন্সিং মিটিং। তাই উনি কিন্তু এগুলো অ্যালাউ করতে এখনও গ্রিন সিগন্যালটা দেয়নি। আমাদের ইউপিএসসি প্রিলিমস পিছিয়েছে, কবে ডেট দেবে সেটা জানাবে হচ্ছে 20 মে। এটা হচ্ছে ওই নিউজটা। আচ্ছা, এখানে ফার্মার লোন ওয়েভার, প্রত্যেক বছরের মতো এবছরও ফার্মাররা কিন্তু লোন থেকে ওয়েভার চেয়েছে।
মানে ফার্মারদের যে এগ্রিকালচারাল লোনকে কিন্তু তারা বলছে সরকারকে মিটিয়ে দিতে, মানে গভর্নমেন্ট পে করে দেবে। এটাকেই বলে হচ্ছে ওয়েভার। এই লোন ওয়েভারটা যতটা আমরা ভালোভাবে কিন্তু দেখি, ততটা কিন্তু দেশের পক্ষে এটা ভালো খুব একটা নয়। এটা টেম্পোরারি সলিউশন হিসেবে কাজ করতে পারে, কিন্তু কোনোদিনই লং রানে এটা একটা ভালো সলিউশন না। আচ্ছা, এসসি টু হিয়ার পিআইএল। পিআইএল মানে জানেন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, পাবলিক ইন্টারেস্ট অন ফুড সিকিউরিটি। এই যে বললাম ফুড সিকিউরিটি অ্যাক্ট বা আপনার পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো নিয়ে কিন্তু আমাদের যথেষ্ট স্টাডি করে রাখতে হবে। তো এসসি টু হিয়ার পিআইএল অন ফুড সিকিউরিটি, জয়রাম রমেশ, উনি এক্স এমপি ছিলেন, উনি কিন্তু বলেছেন যে রেশন কার্ড ছাড়াই যেন রেশন দেওয়া হয়, রেশন কার্ড ছাড়াই রেশন যেন দেওয়া হয় গরিব মানুষদের, অ্যাটলিস্ট কোভিডের সময়। তাতে কী হবে, গরিব মানুষরা ইজিলি কম পয়সায় অ্যাক্সেস পাবেন তাদের ইয়েতে। তো এটা কেন হয়েছে, মাইগ্রেন্ট লেবার যারা আছে তারা তো রেশন কার্ড নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করতে যায় না, আর তাদের রেশন কার্ডটা বাইরে জায়গায় ভ্যালিডও না, তারা কী করে এখন কম দামে পাবে, তাদের কাছে টাকাও কম আছে, তাই জন্য এরকম স্টেপ নিতে বলা আছে। এমন নয় যে ভারতবর্ষে প্রথম বলা হয়েছে, আগেও এখানে করা হয়েছে, দেখুন 2016-তে একবার করা হয়েছিল ড্রটের সময় কোনো একটা স্পেসিফিক লোকেশনে। এটা ফুড শর্টেজ প্রিভেন্ট করবে। এটা কিন্তু যাদের সোশিওলজি বা ইন্ডিয়ান সোসাইটির রেসপেক্টে যারা যদি পড়েন, তারা এই নিউজটা দেখে নেবেন। এটা বোঝানোর কিছু নেই, ট্রান্সজেন্ডার একজনকে কিন্তু ছেলেদের সাথেই রাখা হয়েছে নর্মাল, তার কিন্তু আলাদা কোনো ব্যবস্থা করা হয়নি, কোনো ওয়ার্ড তার জন্য ব্যবস্থা করা হয়নি। এটা খুব কমন, ইন্ডিয়ার কোনো জায়গায় এখনও ট্রান্সজেন্ডার স্পেসিফিক বা ট্রান্সজেন্ডার সেন্ট্রিক কোনো ফেসিলিটিস তৈরি করা কিন্তু এখনও হয়নি। এটা নিয়ে কিন্তু সরকারকে যথেষ্ট পরিমাণে কাজ করতে হবে ট্রান্সজেন্ডার বিলটা অ্যাটলিস্ট পাস হওয়ার পর। এখন ট্রান্সজেন্ডার বিল পাস হওয়ার পর সরকারকে কিন্তু দেখতে হবে যে এই ব্যাপারটা নিয়ে তারা যেন অ্যাক্টিভ স্টেপস নেয়। আচ্ছা, ডিআরডিও ডেভেলপ ডিসইনফেকশন টাওয়ার, এটা দেখতে পারেন, এটার নাম হচ্ছে ইউভি ব্লাস্টার, এই যে এখানে নামটা দেওয়া আছে। ইউভি ব্লাস্টার মানে কি, আলট্রাভায়োলেট। ইউভি মানে তো আপনারা জানেন যে আলট্রাভায়োলেট। এটা কি করবে, ডিআরডিও ব্যাপারে আপনার নিশ্চয়ই, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডিফেন্স বিভিন্ন মেটেরিয়াল রিসার্চ করে আর ডেভেলপমেন্ট করে। তো এরা কি করেছে, আলট্রাভায়োলেট ডিসইনফেকশন টাওয়ার। আলট্রাভায়োলেট ডিসইনফেকশন টাওয়ার বলতে এই টাওয়ারটা কিন্তু আলট্রাভায়োলেট রেস চারিদিকে ছড়িয়ে দেবে, তাতে কিন্তু কোভিড-19 এর অনেকটা পার্ট স্টেরিলাইজ হবে, এবং এক্সপেক্ট করছে এটা সেফ এনভায়রনমেন্ট কিন্তু তৈরি করবে একটা। তো এটা হচ্ছে ডিসইনফেকশন টাওয়ারের ব্যাপারে। তো এখানে কোথায় মেনলি ইউজ হবে, এগুলো ইউজ করা যাবে ইলেকট্রনিক গ্যাজেটের ওপর, এরিয়াজ উইথ লার্জ ফ্লো অফ পিপল লাইক এয়ারপোর্ট শপিং মলে কিন্তু এরকম ইউভি দিলে, ইউভি ব্লাস্টারের ইউভি রে দিলে কিন্তু জিনিসটা অনেক সেফ হয়ে যাবে কোভিডের ইয়েতে। কিন্তু ইউভি রেও কিন্তু খুব একটা শরীরের পক্ষে ভালো নয়, তো এটারও হার্মফুল এফেক্ট আছে, যেমন স্কিন ক্যান্সার হয়। এগুলো কিন্তু আমরা ওজোন লেয়ার চ্যাপ্টারে পড়েছি। ইনফিল্ড গেল এখান দিয়ে এক্ষুনি একটা আমার। পিএম স্ল্যামস পাকিস্তান ইন ভার্চুয়াল ন্যাম মিটিং। আচ্ছা, ন্যামের ব্যাপারে কিন্তু আপনারা একটু করে নেবেন, এটা কিন্তু নিউজে আছে অনেক দিন ধরে, অনেক দিন পরে কিন্তু ন্যামের অ্যাক্টিভ পার্টিসিপেশন হচ্ছে। তো এখানে পিএম পাকিস্তানকে টেরোরিজম আর বিভিন্ন ফেক সোশ্যাল মিডিয়া মেসেজের জন্য কিন্তু পাকিস্তানকে একটা ইনডাইরেক্ট ওয়ার্নিং দিয়েছে বা স্ল্যাম করেছে। এই ইনডাইরেক্ট ওয়ার্নিং দেওয়াগুলো কিন্তু ইন্টারন্যাশনাল যে কোনো ইভেন্টে যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেটা নিয়ে কিন্তু মানে এটা হচ্ছে একটা ইনডাইরেক্ট প্রেশার ক্রিয়েট করা, যে তুমি কোনো একটা পার্টিকুলার অ্যাসপেক্ট নিয়ে তোমার দেশে কাজ করো, বা সেটা নিয়ে কোনো রিফর্ম করো, বা সেটা কোনো ইমপ্রুভমেন্ট করো। তো মোটামুটি আজকে এটাই হিন্দু ইয়ে অনেকটাই বড় হয়ে গেল। আচ্ছা না, সরি সরি, ভুল করলাম আমি, তাই খুঁজে পাচ্ছিলাম না এই যে মাঝখানে ওই দুটো পেজের জন্য। ট্রাম্প রিলঞ্চেস ক্যাম্পেইন উইথ আ প্রমিস অফ ভ্যাকসিন। এটা তো ওদের পলিটিক্যাল ব্যাপার। ইউরোপ ইমার্জেস ফ্রম ভাইরাস লকডাউন, এটাও রেগুলার নিউজ, মানে রেগুলার আপডেটসগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, ব্রেক থ্রু কিছু হলেই ইম্পর্টেন্ট। এটা রিলিজিয়াস বা এই ইউএস টপ কোর্ট লাইভ কেস শুনছে কিসে, এটা দেখে নেবেন। লাইভ কেস শুনছে কিন্তু টেলিকনফারেন্সিংয়ে। ইউএসএ প্রথম হলো, ইন্ডিয়ায় কিন্তু ভিডিও কনফারেন্সিং দিয়ে কেস ডিসপোজ করছে।
এইটা ইন্টারন্যাশনাল রিলেশনসে কিন্তু ইম্পর্টেন্ট নিউজ যে হোয়াট ইজ দ্য ক্যালকুলাস বিহাইন্ড ডোনাল্ড ট্রাম্পস টাইরেড অ্যাগেনস্ট চায়না। এটার সিম্পল ভাষায় যদি এই পুরো আর্টিকেলটা সামারাইজ করতে হয় তাহলে আমি বলে দিচ্ছি, ব্যাপারটা হচ্ছে যে ইউএসএ আর চায়নার মধ্যে ট্রেড ওয়ার চলছে। সেটা আজকে নয় বা করোনার সময় নয়, তার আগে থেকেই চলছে। ইউএসএ চায়না ট্রেড ওয়ারটা কিন্তু এদের মধ্যে ইকোনমিক সুপ্রিমেসি মানে ইকোনমির রেসপেক্টে বা অর্থনৈতিকভাবে কে এগিয়ে থাকবে সেটার একটা যথেষ্ট একটা যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধ বলতে পারি আমরা এটাকে। এটা চলছে এই ইউএস চায়না ট্রেড ওয়ারের জন্য। এই করোনা ভাইরাসের জন্য কিন্তু এখন ইউএসএ বলছে যে ইলেকট্রিক্যাল যে কোনো অ্যাপ্লায়েন্স চায়না থেকে কিন্তু তারা অলরেডি ব্যান করেছে। এবার নেক্সট তারা কিন্তু এই যে পেনশন কোম্পানির পেনশন ইনভেস্টমেন্ট কোম্পানিগুলোকে কিন্তু তারা এবার নেক্সট খুব সম্ভবত চায়নায় কোনো ইনভেস্টমেন্ট করতে ব্যান করছে। তাতে কী হবে, চায়নার ইকোনমিতে কিন্তু একটা বড় ক্ষতি হতে পারে ইউএসের ইনভেস্টমেন্ট সেই দেশে যদি বন্ধ হয়ে যায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখন ইউএসের ইকোনমি যেহেতু খুব খারাপ অবস্থায়, সব থেকে অ্যাফেক্টেড দেশ কোভিড, যেহেতু ইউএসএ সব থেকে অ্যাফেক্টেড দেশ কোভিডের রেসপেক্টে, সব থেকে ক্ষতি ইউএসএরই হয়েছে ইকোনমিক দিক থেকেও। তো এটাকে বলা হচ্ছে ট্রাম্পের একটা উইপেন ফর হিজ ইলেকশন। এই ইলেকশন আছে 2020 সালে, আমরা জানি ইউএস প্রেসিডেন্ট ইলেকশনস আছে। সেই প্রেসিডেন্ট ইলেকশনসে কিন্তু এইটাকে একটা বড় ইস্যু হিসেবে দেখানো হবে। করোনা চায়না, এইটা একটা অ্যান্টি করোনা অ্যান্টি চায়না সেন্টিমেন্ট কিন্তু ইস্যু করা হবে। এইটা দেখে নেবেন, এইটা কিন্তু প্লেসেস ইন নিউজের মধ্যে চলে এলো। এটার নাম হচ্ছে আল হোতা গর্জ। গর্জ মানে আপনারা জানেন গর্জকে জিওগ্রাফি টার্মসে, যদি না জানেন ছবি দেখে নিন একবার নেটে সার্চ করে। ওটা কিন্তু একটা ওয়াটার বডি। সেই ওয়াটার বডিতে কিন্তু বডিজ ডাম্প করা হচ্ছে, মানে ডেড বডি ডাম্প করা হচ্ছে। এটা কে বলেছে? হিউম্যান রাইটস ওয়াচ। হিউম্যান রাইটস ওয়াচ মানে অবভিয়াসলি বুঝতেই পারছেন হিউম্যান রাইটস প্রোটেকশনের জন্য একটা সংস্থা, যেটা একসময় ন্যাচারাল সাইট ছিল সেটাকে কিন্তু এখন একটা বিচ্ছিরি সাইটে পরিণত করা হচ্ছে, তার মধ্যে বডি ডাম্প করে। এটা একটা নিউজ গেল। তো নেক্সট নিউজ হচ্ছে বিজনেস বিয়ার্স অন দ্য র্যাম্পেজ অ্যাজ ইউএসএ চাইনা স্পার। ইউএসএ চাইনা স্পারের জন্য কিন্তু বিজনেসের প্রচুর ক্ষতি হচ্ছে। র্যাম্পেজ মানে কিন্তু প্রচুর বড় একটা ক্ষতি। তো ইউএসএ চায়না যে এই ট্রেড কনফ্লিক্ট আর এই করোনা ভাইরাসের পুরো জিনিসটা, তার জন্য কিন্তু প্রচুর মার্কেটে ডাউনফল হচ্ছে। এটা আমি প্রথমে ফার্স্ট পেজেও সেন্সেক্সের ওই নিউজটাতে বললাম। তো এই যে এটাও বলেছিলাম যে ডলারের রেসপেক্টে রুপির দাম কিন্তু কমেছে। সিলভার লেকও কিন্তু জিওতে ইনভেস্ট করেছে। আগে কয়েকদিন আগে ফেসবুক কি করেছিল, একটা ফরেন ইনভেস্টমেন্ট করেছিল, কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট করেছিল জিওতে, এখন কিন্তু সিলভার লেক নামের একটা কোম্পানি করলো। তো প্রাইভেট ইকুইটি ফান্ড, এটা হচ্ছে প্রাইভেট ইকুইটি মানে হচ্ছে এরা এই ইনভেস্টমেন্ট করে কিন্তু আমেরিকায় নিজেরাও শেয়ার ছেড়ে দিয়ে তারা ব্যবসা করবে। এটা দেখে নেবেন। এমএফআই মানে কি? মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন। মাইক্রো ফাইন্যান্স নিয়ে আগের ভিডিও ডিসকাস করেছি। সো সেই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন কি সেটা নিয়ে কিন্তু আরবিআই তাদের ডেপ নিয়ে কিন্তু চিন্তিত। এই যে ডেট রিকভারি ট্রাইব্যুনাল ডিআরটি, এগুলো কি? আমাদের ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি কোড কি? আইএনবিসি কোড। তো এইগুলো নিয়ে কিন্তু নিউজ হচ্ছে। তো এগুলো অবভিয়াসলি নিউজের মধ্যে চলে আসে। সারফায়েসি অ্যাক্ট কি? ইকোনমিক ফিউজিটিভ অ্যাক্ট কি? যদি আপনারা বলেন কোন একটা পার্টিকুলার টপিকে আপনার ডাউট আছে তাহলে কিন্তু আমি করব। এই যে কি কবেকার কেস সেটেল করলে এগুলো কিন্তু খুব একটা যায় আসবে না, বা এখানে কত টাকা ডেট পে করতে হবে সেটা যায় আসবে। ডেট আছে সেটাকে পে করতে হবে, সেটা আরবিআইকে করতে হবে, এমএফআইদের প্রতি সেই ডেটটা কমিট করতে হবে, বা এখানে ডেট রিকভারি ট্রাইব্যুনাল জিনিসটা কি সেইগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট আমার মতে। এইগুলোই কিন্তু কোয়েশ্চেনগুলো আসে। তো বিভিন্ন কোয়েশ্চেন যেগুলো ইউপিএসসি এসে, সেগুলো যদি আপনারা দেখেন আপনাকে জিজ্ঞেস করবেন যে কত টাকার ডেট বা কত বছরের ডেট,
আপনাকে জিজ্ঞেস করবে এই যে ডেট রিকভারি ট্রাইব্যুনাল যারা ডেট দিতে বলেছে তারা কি। তো মোটামুটি এখানেই শেষ হলো। প্রচুর বড় হয়ে গেল ভিডিওটা, আমি আসলে এডিটোরিয়ালগুলো নিয়ে করার চেষ্টা করলাম বলে অনেকটাই বড় হয়ে গেল এই আজকের ভিডিওটা। এবার থেকে আমি এডিটোরিয়াল আলাদা করে করার চেষ্টা করব। আর এই ভিডিওটা অনেকটাই যেহেতু বড় হয়ে গেল, তো নেক্সট বার আমি চেষ্টা করব যদি পাওয়ার পয়েন্টের মাধ্যমে দ্য হিন্দু অ্যানালিসিসটাকে একটা জলদি সামারি করে দেওয়া যায়। আচ্ছা, ততদিন জন্য ঠিক আছে। আর যদি আপনাদের কোনো টপিকে বা কোনো বিষয়ে আলাদা করে ভিডিও লাগে, যেমন ফুড কর্পোরেশন এই যেগুলো বললাম, সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানান। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।